মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. আজকের গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা অনিচ্ছাকৃত ও কাকতালীয়। 38A বিচউড স্ট্রিটের আজকের বিশেষ নিবেদন তনিমা সাহার কলমে অভিশপ্ত রাতের রিসর্ট। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি সৌরভ। প্রধান চরিত্রে মৌমিতা, তুষার, দিব্যেন্দু, নীলাঞ্জন, রূপঙ্কর, পার্থ, মহুয়া, শুভম, দুর্বা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন তনিমা সাহার কলমে অভিশপ্ত রাতের রিসর্ট। দ্য সোয়ান লেক রিসর্টের এই নামটা দেওয়া হয়েছে রিসর্ট থেকে ক্ষতি দূরে থাকা একটা স্বপ্নীল লেকের জন্য। লেকটা চারিদিকে সুন্দর করে বাঁধানো রয়েছে। অনুরীপ এখানে এই প্রথমবার এলো। অনুরীপ স্যান্ডাল পেশায় একজন ফ্যাশন ফটোগ্রাফার, নিজের কাজেও সে যথেষ্ট পারঙ্গম। তাই 27 বছরের সুদর্শন অনুরীপ স্যান্ডাল যে ইন্ডাস্ট্রির এলিজিবল ব্যাচেলর হবে এটাই তো স্বাভাবিক। ইন্ডাস্ট্রির নাম করা ডানা কাটা সুন্দরীরা তার সাথে সম্পর্কিত হওয়ার জন্য মুখিয়ে বসে আছে। কিন্তু অনুরীপ ঠিক এমনটা ভাবে না। সে তার কাজ নিয়েই থাকে। এত মানুষের সাথে কাজ করেছে সে, কিন্তু কাউকেই ঠিক নিজের বলে ভাবার কথা তার মনে হয়নি। ইঙ্গিত সে পেয়েছে অনেকের থেকেই, তবে তার ঠিক মনে চায়নি ওদের সাথে কোনো সম্পর্কে যাওয়ার। তবে ইদানিং তার একটা অসুবিধে হচ্ছে। কাজ করতে করতে হঠাৎই অন্যমনস্ক হয়ে যাচ্ছে সে। সহকর্মীরা বলল, অনুরীপ, তুমি বরং কয়েকটা দিন একটু কোথাও থেকে ঘুরে আসো। সারাদিন তো কাজ নিয়েই থাকো, কয়েকটা দিনের বোধহয় তোমার ব্রেক চাই। কথাটা অবশ্য খারাপ বলেনি ওরা। 5 বছর আগে অনুরীপের বাবা মারা যাওয়ায় সে অনেকটাই বিহ্বল হয়ে পড়েছিল। তারপর 2 বছর আগে যখন তার মা মারা গেল, তখন অনুরীপ নিজেকে সম্পূর্ণভাবে কাজের মধ্যেই ঢুকিয়ে দিয়েছিল। তাই এক নাগাড়ে কাজ করতে করতে বার্ন আউট হওয়াটা খুবই স্বাভাবিক। তাই প্রেশার কমানোর জন্য সেই পুরনো ফর্মুলাটাই আবার বেছে নিল অনুরীপ। মানে ব্যাগ গুছিয়ে নিরুদ্দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। অবশ্য এই ক্ষেত্রে অনুরীপ ব্যাগ গুছিয়ে একটু খোঁজ নিয়ে চলে এসেছে দ্য সোয়ান লেক রিসর্টে। সিজনের সময় এখানে রুম খালি পাওয়া যায় না, কারণ এখানে তখন পরিযায়ী পাখি মানে ট্র্যাম্পটার সোয়ানের একটা গ্রুপ এখানে মাস 4 জন্য থাকে। সেই সময় ওই হাঁসগুলোকে দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ভিড় উপচে পড়ে। রিসর্টেও সেই সময় রমরমিয়ে ব্যবসা হয়। তবে অফ সিজনে এসেও খুব একটা খারাপ লাগছে অনুরূপের তা কিন্তু নয়। লেকটা সত্যিই খুব সুন্দর। লেকের ধারে বসে সময় কাটানোর জন্য জায়গা বানানো আছে। শুধু এই লেকটা দেখার জন্য এখানে আসা যেতে পারে। লেকটা খুব সুন্দর, তাই না? অনুরীপ লেকের ধারে চুপচাপ বসেছিল। হঠাৎ কণ্ঠটা কানে আসতেই বেশ চমকে উঠেছে। পেছন ফিরে দেখে রিসর্টের ম্যানেজার আদিমান দাঁড়িয়ে তার দিকে মিটিমিটি হাসছে। আদিমানকে দেখে অনুরীপও মিটিমিটি হেসে ওঠে। এই রিসর্টে এসে আদিমানের সাথেই অনুরীপের পরিচয় হয়। দুজনেই তো সমবয়স্ক, তাই আলাপচারিতা চলতে থাকে। আরে এসো আদিমন, ব্রেকফাস্ট করলে? অনুরীপের পাশে বসতে বসতে আদিমান বলল,
হ্যাঁ স্যার। তা তুমি এখানে কতদিন ধরে আছো আদিমন? একটা ছোট শ্বাস ফেলে আদিমান বলে, এই তো বছর 5। ছুটি নিয়েছো কখনো? না, ছুটির প্রয়োজন কি? অনুরীপ বলে, হ্যাঁ, অবশ্য ছুটি নেওয়ার প্রয়োজনটা সত্যিই নেই। মানুষ ছুটি নিয়ে ঘুরতে যায়, আর তুমি তো ঘোরার জায়গাতেই চাকরি করো। অনুরীপের কথা শুনে আদিমান সামান্য হেসে বলল, তাজা বলেছ, তবে আমার ক্ষেত্রে কেসটা একটু আলাদা। আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি আকাশদ্বীপ অনাথ আশ্রমে বড় হয়েছি। সেখানে টুকটাক হাতের কাজ বা ওই যে বলে না ভোকেশনাল স্কিল, সেসব শেখানো হয়েছিল আর কি। তা থেকে আমার যা আয় হতো সেটা দিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার বেশ কিছুদিন পর আমাদের আশ্রমের এক দিদিমণির রেফারেন্সে এই চাকরিটা পেলাম। তবে ওরা শর্ত রেখেছিল যে আমাকে নিজের কোয়ালিফিকেশন বাড়াতে হবে। তাই চাকরিটা পেয়ে প্রথম বছরেই ভর্তি হয়ে গেলাম ডিস্টেন্স হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সে। এখন প্রতি বছর আমার আয়ের কিছু টাকা আকাশদ্বীপ আশ্রমের জন্য ডোনেট করি। ব্যাস, এইটুকুই আমার কাহিনী। অনুরীপ সবটা শুনল। বাহ, বেশ ইন্টারেস্টিং তো তোমার কাহিনীটা, আর বেশ ইন্সপায়ারিংও। আচ্ছা আদিমন, তুমি তো এখানে এতদিন আছো, কোনোদিন কি এমন হয়েছে যে ট্রাম্পটার সোয়ানের গ্রুপটা এই লেকে আসেনি? আদিমান বলে, না, এখনো পর্যন্ত এমনটা তো হয়নি। কথা বলতে বলতে হাতের ঘড়িটার দিকে তাকিয়ে লাফিয়ে ওঠে আদিমান, বলে, ই বাবা, আড্ডা দিতে দিতে সময়ের খেয়ালই করিনি। না না, এবার আমাকে উঠতে হবে অনুরূপ। অনুরীপ বলল, বেশ, চলো আমিও উঠবো। নিজের ঘরে এসে অনুরীপ এবার জানালার কাছটা এসে বসে। এখান থেকে লেকটাকে ভীষণ ভালোভাবে দেখা যায়। প্রথম দিন এসে এখান থেকে লেকটা দেখেই চমকে উঠেছিল সে। একটা ন্যাচারাল লেক, অথচ এর আকারটা একটা সোয়ানের মতো। সত্যি প্রকৃতির কি লীলা। অনুরীপ কথাটা যখন ভাবছিল, ঠিক তখনই আবারও তার সেই একই অনুভূতি জাগল। ঝট করে পেছনে তাকালো সে। না, কেউ তো সেখানে নেই। আবার তাহলে মনের ভুল। বারবার কি তবে একটাই ভুল হচ্ছে? অনুরীপ যেন নিজেকেই নিজে বোঝায়। আসলে এই অনুভূতিটা গতকাল থেকেই হচ্ছে। যতবার অনুরীপ এই জানালাটার সামনে এসে দাঁড়িয়েছে, ঠিক ততবারই তার মনে হচ্ছে যে তার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে, কিন্তু পেছনে ফিরে তাকালেই কেউ নেই। সবচেয়ে আশ্চর্যের কথা, এই অনুভূতিটা তার মনে কিন্তু কোনো ভয়ের সঞ্চার করছে না, বরং এক অদ্ভুত ভালো লাগার জন্ম দিয়েছে। এবং এই ভালো লাগার অনুভূতিটা যেন অনুরীপের কাছে অতি প্রাচীন, অতি পরিচিত। মডেলদের সাথে কাজ করার সময় অনুরীপের পেছনে অনেক লোক দাঁড়িয়ে থাকে। জুনিয়র ক্যামেরাম্যান, লাইনম্যান, আর্ট অ্যান্ড প্রোডাকশনের লোকেরা। হয়তো কাজের মধ্যে ডুবে থাকতে থাকতে অনুরীপের অবচেতন মনেও পেছনে কেউ না কেউ দাঁড়িয়ে আছে, এই অনুভূতিটা প্রকট হয়ে চেপে বসেছে। ওই যেমন ঘন ঘন মোবাইলের রিং শুনতে শুনতে কান এমন অভ্যস্ত হয়ে যায় যে যখন মোবাইল সাইলেন্ট থাকে তখনও মনে হয় বোধহয় মোবাইলের রিং হচ্ছে। হ্যাঁ, এটাই হবে। অনুরীপের মনের ভেতরে নানা রকম ভাবনার রশিদ কাটতে থাকে, কিন্তু তবুও কোথাও যেন একটা প্রশ্ন, একটা কিন্তু থেকে যায়। জানালার সামনে থেকে সরে আসে সে। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে আরামে চোখ বোঝে অনুরীপ। ঘুম জড়িয়ে আসছে অনুরীপের চোখে, কিন্তু তার সাথে আবারও গত রাতের মতো সেই শিনশিনে অনুভূতিটা হচ্ছে। অনুরীপ চোখ বোঝা অবস্থাতেও স্পষ্ট বুঝতে পারছে যে তার ঠিক পাশেই কেউ বসে আছে,
এবং সে যে একটি মেয়ে তাতে কোনো সন্দেহ নেই। হঠাৎ ঘুমের ঘোরেই চমকে উঠল অনুরীপ। আবার আবার সেই স্পর্শ, একটা ঠান্ডা আঙুল তার চেহারার সর্বত্র বিচরণ করছে নির্বিবাদে। গতকাল রাতেও ঠিক এমনটাই অনুভূত হয়েছিল। অনুরীপের ঘুমের ঘোরটাও কেটে গিয়েছিল, কিন্তু আজ আজ যেন কিছুতেই সেই ঘোর কাটাতে পারছে না অনুরীপ। চোখের পাতা দুটো কোনো এক যান্ত্রিক উপায়ে একে অন্যটার সাথে আটকে আছে। চোখ খোলার চেষ্টা করতে করতে অনুরীপ যেন আরো ক্লান্ত হয়ে পড়ে। ওদিকে ঠান্ডা হিমহিমে আঙুলটা অনুরীপের গালের ওপর থেকে সরে এসে এখন তার পুরুষ্ট পুরুষালী দুই ওষ্ঠের আশপাশে বিচরণ করছে। আধো জাগা আধো ঘুমে থাকা অনুরীপের মনে হচ্ছিল সে বোধহয় কোনো স্বপ্ন দেখছে। ঠান্ডা আঙুলের স্পর্শের অনুভূতি আরো জোরালো হয়ে উঠেছে। অনুরীপ ছটফটে উঠল। ঠিক সেই সময় অনুরীপ চূড়ান্ত চমকে উঠল। সে ঠোঁটের ওপর একটা চাপ অনুভব করল, একটা সিক্ত শীতল স্পর্শ। এই স্পর্শের সাথে অনুরীপের পূর্ব পরিচয় আছে। সুবর্ণার সাথে থাকলে এই স্পর্শের সাথে পরিচিত হতে হয় বারবার। এ যেন চুম্বনের স্পর্শ। কেউ অনুরীপের ঠোঁট জোড়ার উপর কবজা করে নিয়েছে, প্রাণপণে ঠোঁট দুটোকে চুষতে যাচ্ছে কোনো সিক্ত শীতল নারী। আর অনুরীপ সে যেন অদৃশ্য কোনো বাঁধনে আটকে আছে বিছানার সাথে, এক ফোঁটাও নড়াচড়া করতে পারছে না। ধীরে ধীরে চুম্বনের প্রখরতা বাড়তে থাকে। অনুরীপ প্রথমে ছটফট করলেও এখন যেন কেমন করে ওই চুম্বনের আবেশে চলে এসেছে। সিক্ত শীতল আঙুলগুলো এখন অনুরীপের চুলের ভেতরে ইতিউতি খেলা করে চলেছে। ব্যাস কিছুক্ষণ, তারপরেই সব শান্ত। অনুরীপ ঝটকা দিয়ে বিছানা ছেড়ে উঠে বসে। পা নামিয়ে বিছানায় বসে জোরে জোরে হাঁপাতে থাকে সে। ঠোঁটের কাছটায় নিজের আঙুলের ছোঁয়া লাগতেই ওই জায়গাটা জ্বালা করে উঠল। অনুরীপ তাড়াতাড়ি বাথরুমের আয়নাতে গিয়ে তাকাতেই আবারও চমকে উঠল। ঠোঁটের ওপর স্পষ্ট কামড়ের দাগ। তার মানে এই খানিকক্ষণ আগে যা হলো সেটা সম্পূর্ণ সত্যি। তার ঘরে তাহলে কেউ ছিল, কিন্তু কে ছিল এখানে? অনুরীপ নিজের জন্য বরাদ্দ সুইট তন্ন তন্ন করে খুঁজেও কাউকে খুঁজে পায়নি। এদিকে দরজাটাও ভালো করে বন্ধ করা রয়েছে। তাহলে অনুরীপ কিছুই বুঝতে পারছে না। শরীরটা আবার ক্লান্ত লাগছে। অনুরীপ শুতে যাবে, ঠিক তখনই বিছানায় একপাশে রাখা মোবাইলটা সশব্দে বেজে উঠল। অন্য সময় হলে মোবাইলের এই শব্দটা কানে অনুরীপের মুখে একটা স্পষ্ট বিরক্তি ফুটে উঠত, কিন্তু এই মোবাইলের রিংটাই যেন অনুরীপের কাছে কোনো সুমধুর সঙ্গীত হিসেবে শোনালো। ফোনটা তুলে হ্যালো বলতেই ওপাশ থেকে কেউ বলে উঠল, হ্যালো অনুরীপ। হ্যালো। অনুরীপ কোনো মতে ঢোক গিলে বলল, সুবর্ণা তুই? ওপাশ থেকে সুবর্ণা বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, হ্যাঁ আমি। তুই কি অন্য কারোর ফোনের অপেক্ষা করছিলিস? অনুরীপ নিজেকে সামলে নিয়ে বলে, না না, তা কেন, আসলে এখানে তো সেভাবে নেটওয়ার্ক কাজ করছে না, তাই আর কি। সুবর্ণা বলে, ওই জায়গাটাতে যাওয়ার আগে কি বলে গিয়েছিলে যেন? রোজ কথা না বলতে পারলেও মেসেজটা নিয়ম করে করবে, আর এখন। সুবর্ণাকে কথাটা শেষ করতে না দিয়ে অনুরীপ তড়িঘড়ি করে বলে উঠল, সুবর্ণা, সুবর্ণা শোন, আমার সাথে এখানে এখানে অদ্ভুত কিছু। হ্যালো হ্যালো সুবর্ণা, সুবর্ণা শুনতে পাচ্ছ? হ্যালো।
সুবর্ণাকে কিছু বলার আগেই কানেকশন কেটে গেল। নির্জন জঙ্গলে এলাকা, নেটওয়ার্ক ইস্যু যে থাকবেই সে তো স্বাভাবিক, তবে এখানে ওয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন আছে, তা সত্ত্বেও এরকম ইন্টারনেট। কি রে, মুখটা ওরকম প্যাঁচকানো রসগোল্লার মতো হয়ে আছে কেন? সুবর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইদারা বলে উঠল। সুবর্ণার মুখটাকে সত্যি সত্যি প্যাঁচকানো রসগোল্লার মতো লাগছে। ঠোঁট মুখ কুঁচকে সে ইদারাকে বলে, আর বলিস না, অনুরীপটার সাথে কথা বলছিলাম আর দুম করে লাইনটা কেটে গেল। দেখ, এখন আর কানেকশনই লাগছে না। ইদারা মিটিমিটি হেসে বলে, ওরে, বেচারাকে একটু সম্মান দে, ও কিন্তু একজন নামকরা ফ্যাশন ফটোগ্রাফার। ধুস, ওটা তো অন্য সবার কাছে, আমার কাছে তো সে আমার কুচু পুচু। একটু থেমে সুবর্ণা বেশ চিন্তিত স্বরে বলে, জানিস তো, ওর গলাটা না কেমন যেন শোনাচ্ছিল, যেন কিছু একটা বিষয় নিয়ে সে খুব ঘাবড়ে রয়েছে। কি জানি কি হয়েছে, আমার না মনে কেমন একটা হচ্ছে। ইদারা মুখটা কাছে নিয়ে এসে ধীরে ধীরে বলল, অনেকদিন বোধহয় আদর খাসনি, তাই না? তাই এত। সুবর্ণা ইদারাকে কথা শেষ করতে না দিয়ে বলে, আচ্ছা, তোর এই উদ্ভট নামটা কে রেখেছিল রে? ইদারা? ছ্যা, এটা কোনো একটা নাম হলো? কথাটা শুনেই ইদারার মুখটা ছোট হয়ে গেল। ইদারা অনাথ। ও যে আশ্রমে বড় হয়েছে সেখানে একটা বড় ইদারা মানে পাতকুয়ো আছে। একদিন সকালে একটা নোংরা কাপড়ে মুড়ে 1 মাস বয়সী ইদারাকে কেউ ওখানে রেখে গিয়েছিল। ইদারার পাশে যেহেতু তাকে পাওয়া গিয়েছিল, তাই আশ্রম থেকে তার নাম ইদারা রাখা হয়। এই ঘটনাটা সুবর্ণা জানে, কিন্তু তবুও মাঝে মাঝে ইদারার নামটা এইরকম মস্করা করতে থাকে সে। ইদারাকে থম মেরে চুপ করে থাকতে দেখে সুবর্ণা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। ইদারা জানে এটাই সুবর্ণার স্বভাব। মানুষকে দুর্বল জায়গায় আঘাত করতে কে যে মজা পায় কে জানে। ইদারা শক্ত হাতে কাঁধের ব্যাগের বেল্টটা চেপে ধরে কঠিন চোয়ালে বিড়বিড় করে কি যেন একটা বলল। তারপর হেঁটে চলে গেল ইউনিটের দিকে। সন্ধ্যা গড়িয়েছে অনেকক্ষণ। অবশ্য দ্য সোয়ান লেক এই এরিয়াটায় সন্ধে নামার ঠিক পরপরই রাত নামে। একটু নির্জন জায়গা বলে সবাই এখানে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। অনুরীপকে ডাইনিং হলে বেশ চিন্তিত দেখে আদিমান এগিয়ে এসে বলে, কি হলো? খাবারে কি কোনো সমস্যা হয়েছে? সম্বিত ভেঙে অনুরীপ বলে, কই না তো। আদিমান এবার একটু হেসে বলে, তাহলে গরম খাবার সামনে রেখে কি এমন আকাশ পাতাল ভাবছো বলো তো? তারপর হঠাৎ কিছু একটা দেখে প্রায় চমকে ওঠে আদিমান। বলে, এ কি, তোমার ঠোঁটের ওপর কি হয়েছে? কোনো পোকার কামড় বুঝি? দাঁড়াও দাঁড়াও, আমি একটা অ্যান্টিসেপটিক পাঠিয়ে দেবো। আসলে জঙ্গলি এলাকা তো, এখানে এরকম অনেক পোকামাকড় ঘুরে বেড়ায়। অনুরীপ কিছু বলে না, শুধু মনে মনে ভাবে ওটা কি সত্যি কোনো পোকা ছিল? তাহলে ওই যে অনুভূতিগুলো হলো সেগুলো কি সবটাই ভ্রম? অনুরীপের মনে দ্বন্দ্বযুদ্ধ চলতে থাকে। অনুরীপকে অন্যমনস্ক দেখে আদিমান তার মুখের সামনে একটা তুড়ি বাজিয়ে বলে, কি হলো রিপন, কি এত ভাবছো? অনুরীপ নিজের মনের দ্বন্দ্বের মধ্যে রিপন নামটা শুনে একটু হতচকিত হয়ে যায়। বলে, কি বলে ডাকলে? আদিমান সংযত হয়ে বলে, কোথায় কি বলে ডাকলাম? অনুরীপ ক্লান্ত স্বরে বলে, আচ্ছা ছেড়ে দাও, আমি হয়তো কি শুনতে কি শুনেছি। কথাটা বলে অনুরীপ টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। আচ্ছা, আমি রুমে যাচ্ছি। নিজের রুমে এসে অনুরীপ কোনো মতে জামা কাপড় বদলে শুয়ে পড়ল। শরীরটা তার হঠাৎই খারাপ হতে শুরু করেছে। নিজের মনে হচ্ছে চোখ দুটোতে যেন রাজ্যের ঘুম জড়িয়ে এসেছে, অথচ এখন ঘড়িতে
সবে রাত 7:30 বাজে। শহরে কাজে থাকলে এই সময় প্রায় অনুরূপের কাজ শুরু হয়ে যেত, আর এখন এখানে এই সময় অনুরূপ ঘুমে কাহিল হয়ে যাচ্ছে। বিছানায় শুতে না শুতেই অনুরূপ ঘুমে তলিয়ে গেল। ওদিকে স্টাফ ডরমেটরি ওয়াশরুমে ঢুকে আদিমান কোনো এক অজানা আক্রোশে পায়চারি করতে করতে ফুঁসতে থাকে। এক সময় রাগে ফুঁসতে ফুঁসতে ওয়াশরুমের দেওয়ালে সজোরে একটা ঘুষি চালিয়ে দিয়ে চিৎকার করে বলে, কি করে এত বড় ভুলটা করলাম? ওই নামটা কি করে? ঠিক সেই সময় একটা টয়লেটের দরজা ঠেলে একজন স্টাফ বেরিয়ে এসে বলল, কি হলো স্যার, সব ঠিক আছে তো? আদিমান বেশ রাগত স্বরেই বলল, হ্যাঁ, সব ঠিক আছে। কথাটা বলেই আদিমান দরজা খুলে গটগটিয়ে বেরিয়ে গেল। স্টাফটা অবাক হয়ে আদিমানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সে আজ পর্যন্ত আদিমানকে কখনো রাগ করতে দেখেনি। ওদিকে হঠাৎ একটা অস্বস্তিতে অনুরূপের ঘুমটা ভেঙে যায়। অদ্ভুত একটা গুমোট লাগে তার। বিছানা ছেড়ে পায়ে পায়ে এগিয়ে যায় জানালাটার দিকে। জানালাটা খুলে দিতেই গুমোটটা বেরিয়ে গিয়ে এক রাশ ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। ঘরে আলোটা হঠাৎই কমে আসে। অনুরূপ অবাক হয়ে পেছনে ফিরতে যাবে, ঠিক তখনই অনুরূপ অনুভব করে কেউ একজন তাকে পেছন থেকে জাপটে ধরে তার পিঠে জোরে জোরে মুখ ঘষছে। অনুরূপ চূড়ান্ত চমকে ওঠে সেই শীতল নারীর স্পর্শে। হ্যাঁ, ওই স্পর্শ নিশ্চিতভাবে কোনো নারীর, কিন্তু ওর এই বন্ধ ঘরে নারী কোত্থেকে আসবে? অনুরূপ ঝটকা দিয়ে পেছন ফিরে তাকাতেই তার এক অদৃশ্য নারী কণ্ঠ এলো, না রিপন, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না রিপন। অনুরূপ যেন স্পষ্ট দেখতে পেল তার চোখের সামনেই তার চারপাশটা দ্রুত পরিবর্তন হতে শুরু করেছে। প্রতিটা দৃশ্যপটের পরিবর্তনের সাথে সাথে অনুরূপের সামনে একটা নারীর অবয়ব ধীরে ধীরে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠে। কিছুক্ষণ পরে অনুরূপ দেখতে পায় সে তার সামনে একটা মেয়ে হাসি হাসি মুখে তার দিকেই তাকিয়ে আছে। অনুরূপ চারপাশটা চোখ বুলিয়ে দেখে সে একটা ব্রিটিশ আমলের ডাক বাংলোর ভেতরে আছে এবং এটা একটা শোয়ার ঘর। অনুরূপ অবিশ্বাসের স্বরে বলে, আমি কোথায় আছি? আর আপনি বা কি? কথাটি শুনে মেয়েটি খিলখিলিয়ে হেসে বলে ওঠে, ও তাই বুঝি? আমি কদিন আসতে পারিনি বলে রিপন বাবুর বুঝি খুব রাগ হয়েছে। আচ্ছা বেশ, আমি এক্ষুনি রাগ কমিয়ে দিচ্ছি। কথাটা বলেই মেয়েটা হঠাৎ ছুটে এসে অনুরূপকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে তার সারা মুখে, বিশেষ করে ঠোঁটে উষ্ণ ওমের পরশ ছড়িয়ে দিতে লাগলো। মেয়েটির পাগলামিতে মাতাল হয়ে অনুরূপও কেমন যেন বিহবলের মতো হয়ে গেল। তার মনে হচ্ছিল যে নিজের ইচ্ছে অনিচ্ছে কোনোটাই যেন আর তার হাতে নেই। সে যেন ক্রমশ ওই মেয়েটির বশীভূত হয়ে যাচ্ছে। অত্যন্ত উত্তেজিত হয়ে অনুরূপ মেয়েটিকে পাজাকোলা করে তুলে বিছানায় শুইয়ে দিল। তারপর সে নিজেও মেয়েটিকে পাগলের মতো আদর করতে লাগলো এবং এক হাতে মেয়েটির পরনের পোশাক ও অন্য হাতে নিজের পরনের পোশাক খুলতে লাগলো। দেখে মনে হবে যেন অনুরূপ এই কাজটায় বেশ দক্ষ এবং মেয়েটিকে সে খুব ভালো করেই চেনে। দুজন যুবক যুবতী নিজেদের পুরনো শরীর আরো নতুনভাবে, আরো গভীরভাবে চিনতে লাগলো। তাদের দুজনের শরীরই কথোপকথনের সাক্ষী হয়ে রইল। শুধু কিছু
তৃপ্ত চিৎকার এবং বিছানার চারিদিকে ছড়িয়ে থাকা তাদের দুজনের পরনের জামা কাপড়। বেশ অনেকক্ষণ পর দুজনের ঘর্মাক্ত ক্লান্ত দেহ যখন বিছানায় শুয়ে জোরে জোরে হাঁপ ছাড়ছে, ঠিক তখনই মেয়েটি বলে উঠল, আজ আজ তো তুমি একেবারে একেবারে অন্যরকম কিছু ছিলে। এতটা উত্তেজিত আমি তো আগে কখনো দেখিনি তোমাকে। যেন মনে হচ্ছিল থালা ভর্তি খাবার অভুক্তের সামনে কেউ তুলে ধরেছে। অনুরীপ বলে, আমিও ঠিক জানি না আজ আমার কি হয়েছিল, শুধু মনে হয়েছে তোমাকে আমার চাই, ভীষণভাবে চাই। মেয়েটা আবার খিলখিলিয়ে হেসে ওঠে, বলে, তাই বুঝি? কথাটা বলেই মেয়েটা শুধু হাসতেই থাকে। ধর্মড়িয়ে বিছানায় উঠে বসল অনুরীপ। প্রচণ্ড জোরে সে হাঁপাচ্ছে, গলা শুকিয়ে কাঠ, মনে হচ্ছে যেন খুব শারীরিক পরিশ্রম করেছে। সারা শরীরে ব্যথা করছে। জল, একটু একটু জল চাই তার। বিছানার পাশেই সেকেলের তৈরি একটা তেপায়া উঁচু টুলের উপর জল ভরা জগ এবং উপর করা গ্লাস রাখা আছে। হাত বাড়িয়ে গ্লাসটা নিতে নিতে আরেকবার চমকে উঠল অনুরীপ। তার গায়ের জামা কাপড় কোথায়? ঠিক তখন বিদ্যুৎ চমকের মতো মাথায় এলো যে সে তো জানালার কাছে দাঁড়িয়েছিল। তাহলে তাহলে সে বিছানায় কখন এলো? আর এইভাবেই জামা কাপড় খুলে ছড়িয়ে তো সে কখনো রাখে না। তাহলে একটা হিলহিলে বরফ স্রোত অনুরীপের পিঠ বেয়ে কোমর দিয়ে নেমে গেল। তাহলে কি ওর সাথে একটু আগে যা যা হয়েছে সব সত্যি, স্বপ্ন নয়? অনুরীপ আর কিছু চিন্তা করতে পারে না। জগ থেকে গ্লাসে জল নিয়ে ঢকঢক করে খেয়ে নেয়। জল খাওয়ার সময় খানিকটা জল চোয়াল বেয়ে তার বুকের ওপর গড়িয়ে পড়তেই জায়গাটা জ্বালা করে উঠল। বিছানা থেকে একটা চাদর তুলে নিজের নিম্নাঙ্গে জড়িয়ে নিয়ে সোজা বাথরুমে গেল। এই রিসর্টের বাথরুমগুলো খুব সুন্দর, বেশ আলো আলো এবং আয়নার পজিশনগুলো বেশ ভালো। শরীরের সামনে ও পেছন দিকটায় বেশ ভালোভাবে দেখা যায়। বাথরুমে ঢুকে আয়নায় নিজের নগ্ন শরীরটাকে দেখে অনুরীপ আতঙ্কে তীরতিরিয়ে কাঁপতে থাকে। তার গলায়, বুকে, পেটে কিছু রক্ত জমাট টাটকা দাগ। এই দাগগুলো যে দাঁত বসানোর দাগ, অনুরীপ সেটা ভালোভাবেই বুঝল। পিঠের দিকটায় তাকাতেই অনুরীপের বুকের রক্ত হিম হয়ে যায়। পিঠে স্পষ্ট কিছু আঁচড়ের দাগ রয়েছে। দাগগুলোতে তখনও তাজা রক্ত লেগে আছে। এসব দেখে অনুরীপের মাথাটা ঘুরে উঠল। সে থপ করে বাথরুমের মেঝেতে বসে পড়ল। আমার সাথে কি হচ্ছে? কেন হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাউকে যদি বলি এসব কথা তাহলে তো সেও বিশ্বাস করবে না। নিজের মনেই বিড়বিড়িয়ে ওঠে অনুরীপ। চোখ দিয়ে তার টপ টপ করে জল গড়িয়ে পড়ে। একটু পরে বাথরুমের দেওয়াল ধরে কোনো রকমে সে উঠে দাঁড়িয়ে টলমলো পায়ে বিছানায় এসে শুয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর অনুরীপ ব্রেকফাস্ট এমনকি লাঞ্চের জন্য যখন এলো না, তখন আদিমান অনুরীপের খোঁজ নিতে তার কটেজে গেল। বার চারেক নক করার পরেও যখন অনুরীপ দরজা খুলল না, তখন আদিমান মাস্টার কি দিয়ে কটেজের দরজা খুলে রুমে ঢুকে দেখে অনুরীপ বিছানায় শুয়ে আছে এবং প্রচণ্ড জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। আদিমান রুম থেকে রিসেপশনে কল করে তাড়াতাড়ি ডক্টরকে ডাকতে বলে।
ডক্টর এসে অনুরীপকে চেক আপ করে বলেন, সম্ভবত প্রচণ্ড শকিং কিছু এক্সপেরিয়েন্স করেছেন বা দেখেছেন। তাছাড়া সারা শরীরেই দেখছি কিছু ঘায়ের মতো হয়েছে। ইনসেক্ট বাইট হতে পারে। আমি একটা অ্যান্টিসেপটিক লিখে দিচ্ছি, সাথে 2 অ্যান্টিবায়োটিক ট্যাবলেট লিখে দিচ্ছি। জ্বরের একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। যদি রাতের মধ্যে জ্বর না কমে তাহলে কিন্তু একে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করাতে হবে। আর হ্যাঁ, সম্ভবত সে এমটি স্টমাকে আছে, তার জন্য জ্বরটাও খুব বেড়ে গেছে। এখন শুধু লিকুইড খাবার দেবেন, রাত্রে অবস্থা বুঝে সেমি লিকুইড খাবার দেবেন, ঠিক আছে? এখন আমি আসছি, যদি প্রয়োজন হয় তাহলে আবার খবর দেবেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? আদিমান বলে, হ্যাঁ বলুন না। ডক্টরবাবু একটু তোনামোনা করে বললেন, আসলে যেটা বলছিলাম সেটা হচ্ছে, ইনি কি একাই এসেছেন নাকি সাথে কোনো ফিমেল পার্টনারকে এনেছেন? না, এনার সাথে তো কেউ আসেনি। কিন্তু আপনি কেন একথা জিজ্ঞাসা করছেন ডক্টরবাবু? গম্ভীর এবং চিন্তিত স্বরে ডাক্তারবাবু বললেন, কারণ আছে বলেই বলছি। যাই হোক, সাথে যখন কেউ আসেনি তখন বিষয়টাই একটু অস্বাভাবিক। ঠিক আছে, আপনি অ্যান্টিসেপটিক মলমটা আনিয়ে নেবেন, ওটা ভীষণ জরুরি। ওষুধ না পড়লে ঘাগুলো সেপটিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি তাহলে এখন চলি, প্রয়োজন হলে ডাকবেন, চলে আসব। অনুরীপের অবস্থা দেখে আদিমান অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ আদিমান দেখে অনুরীপ কি যেন একটা বিড়বিড় করে যাচ্ছে। আদিমান 1 পা 2 পা করে এগিয়ে এসে অনুরীপের মুখের কাছে কানটাকে নিয়ে গিয়ে শুনতে পায় যে অনুরীপ বলছে, রিপন, রিপন। আদিমান সভয় পিছিয়ে আসে, দরদর করে ঘামতে থাকে সে। রিপন? আবার সেই নামটা? কেন কেন বারবার কেন এই নামটা আমার সামনে আসছে? তাছাড়া ডক্টরবাবু কেন জানতে চাইলেন যে অনুরূপের সাথে কেউ এসেছে কিনা? না 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 না, আবার সেই ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। অনুরীপের ক্লান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আদিমান কথাটা বলে ওঠে। তারপর জানালার সামনে এসে সেখান থেকে সোয়ান লেকটার দিকে তাকিয়ে আদিমান চোয়াল শক্ত করে আবার বলে, না, যা হয়ে গেছে তা হয়ে গেছে। সেই ঘটনার পুনরাবৃত্তিতে আমি অনুরূপের জীবনটা তছনছ করতে দেব না, কিছুতেই না। এমন সময় অনুরীপের গোঙানির আওয়াজটা আদিমানের কানে আসে। আদিমান রুম থেকেই রেস্টুরেন্টে ফোন করে অনুরীপের জন্য একটা বড় পার্টি করে বেশি করে সবজি দিয়ে চিকেন স্টু বানিয়ে নিয়ে আসতে বলে। তারপর রিসেপশনে ফোন করে প্রেসক্রিপশনের ওষুধগুলো আনিয়ে নেয়। অনুরীপ তখন অকাতরে ঘুমাচ্ছে। বেশ কিছুক্ষণ পর একজন রুম সার্ভিস এমপ্লয় 1 বাটি গরম গরম চিকেন স্টু দিয়ে যায়। আদিমান অনুরীপকে উঠিয়ে স্টুটা খাইয়ে দিয়ে ওষুধগুলো খাইয়ে বলে, এবার তুমি ঘুমো, আমি এখন আসছি। জানোই তো ওই গ্রুপটা এসেছে, তোমার যখন প্রয়োজন হবে ফোন করে দিও, আমি চলে আসব। এবার তুমি বিশ্রাম করো। ক্লান্ত শরীরে অনুরীপের কোনো প্রত্যুত্তর দেওয়ার ক্ষমতা ছিল না। সে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আবার ঘুমিয়ে পড়ে। বিকেল গড়ালে অনুরীপের জ্বরটা ধরে আসে। আদিমান একজন স্টাফকে অনুরীপের দেখাশোনা করার জন্য রেখে গিয়েছিল। বিকেলের পর একটু ফাঁকা হয়ে অনুরীপের রুমে আসে সে। রুমে এসে সে স্টাফটাকে বলে, শোনো, এখন তো জ্বর নেই, তুমি জলদি অনুরূপ স্যারের জন্য কিছু খাবার নিয়ে এসো, স্যারের আবার ওষুধ খাওয়ার আছে। সেই স্টাফ ছেলেটি মাথা নাড়িয়ে চলে যেতেই অনুরীপ বলে, তাহলে তো বেশ ঝামেলায় ফেলে দিলাম, তাই না আদিমন? আরে না না, কোনো ঝামেলা নয়। তোমাকে সুস্থভাবে ফেরত পাঠাতে পারলে তবেই আমার শান্তি। আমি ভাবতে পারিনি ব্যাপারটা এত দূর গড়িয়ে যাবে, কিন্তু আর নয়। কি বলছো কি? তুমি কি জানো গতকাল রাতে? অনুরীপকে মাঝপথেই থামিয়ে আদিমান বলে ওঠে, জানি, আমি সবটাই জানি,
কিন্তু এবার তোমাকে সবটা জানানোর প্রয়োজন। অনুরীপ আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দরজায় টোকা পড়ল। আদিমান গিয়ে দরজা খুলে দিতেই সেই স্টাফটা অনুরীপের জন্য খাবার নিয়ে ঢোকে। খাবার রেখে সে চলে যেতেই আদিমান বলে, খেয়ে নাও অনুরীপ, আমি যা যা বলবো সেটা শোনার জন্য তোমাকে শক্ত থাকতে হবে। অনুরীপ বিছানা থেকে কোনো রকমে উঠে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে খেতে বসল। বলল, এখানে অনেক খাবার আছে আদিমন, তুমিও খেতে বসে যাও। কিছু বলার জন্য তো শক্ত থাকা প্রয়োজন, তাই না? আমি বুঝতে পারছি তুমি এমন কিছু বলতে চাইছো যেটা সাংঘাতিক গোপন সত্য। কথাটা আদিমানের মনে ধরে। দুজনের খাওয়া হয়ে গেলে আদিমান A2 প্লেট বাইরে রেখে দরজায় ডু নট ডিস্টার্ব এই বোর্ডটা লাগিয়ে দেয়। আদিমান এবার শুরু করে, তোমার সাথে যা যা হয়েছে তা করেছে একটি প্রেতাত্মা। হ্যাঁ, এটা সত্যি, এবং সে এটা করেছে তোমাকে রিপন ভেবে। আমিও তোমাকে প্রথমবার দেখে রিপন ভেবেছিলাম, কারণ অদ্ভুতভাবে তোমার চেহারার সাথে রিপনের চেহারার মিল আছে। তাই আমি প্রথমে তোমার সাথে ভালোভাবে মিশে দেখলাম তুমি আমাদের রিপন কি না। অনুরীপ প্রচণ্ড চমকে গিয়ে বলে, রিপন? কে এই রিপন? সেদিন তুমিও আমাকে রিপন বলেই ডেকেছিলে, আজ আর সেও ডেকেছিল এই নামে। কে ছিল সে, আর আমার সাথে কেনই বা এমন করলো? আদিমান সামান্য উত্তেজিত হয়ে বলে, কারণ সে এটাই করে, শুধু এই কাজটাই সে করতে পারে। এরপর আচমকাই দু হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ওঠে আদিমান। একটু পরেই কান্নাটা সামলে নিয়ে সে জানালাটার সামনে গিয়ে দাঁড়ায়, যেখান থেকে লেকটাকে দেখা যায়। তারপর নীরব কণ্ঠে শুরু করে, এই জায়গাটার নাম দ্য সোয়ান লেক নয়, এই জায়গাটার পুরো নাম দ্য সোয়ান লেক ভিলা। এই নামের পেছনের কারণ হলো এখানে বড় বড় বিলিতি হাঁস পোষা হয়। প্রায় 50 বছর আগে শহরের এক নামী ব্যবসায়ী নাম পীয়ূষ রঞ্জন মিশ্রা এখানকার এই জমিটা কিনে নিয়েছিলেন তখনকার সময়ের সরকার প্রশাসনের থেকে। এখানে তখন শুধু এই হাঁসের গড়নের প্রাকৃতিক লেকটা ছাড়া আর কিছুই ছিল না। পীয়ূষ রঞ্জন শহর থেকে সব কাঁচামাল লরি বইয়ে এনে এখানে এই লেকের পাশে বানিয়ে নিলেন তার স্বপ্নের বাড়ি। যদিও এই স্বপ্নটা তিনি এবং তার স্ত্রী উভয় মিলেই দেখেছিলেন, কিন্তু বাড়ি বানানো শেষ হওয়ার আগেই পীয়ূষ রঞ্জনের স্ত্রী মারা যান। তবুও স্ত্রীর শেষ ইচ্ছে রক্ষার্থে পীয়ূষ রঞ্জন এখানে তল্পিতল্পা গুটিয়ে চলে আসেন। সঙ্গে আসে তার বছর 13-র একমাত্র পুত্র রিপন এবং দত্তক পুত্র অর্থাৎ আমি এবং রিপন সমবয়সী ছিলাম। আমাকে দত্তক নেওয়ার সিদ্ধান্তও তারা দুজন মিলেই নিয়েছিলেন। অদ্ভুত ধরনের মিল ছিল দুজনের মধ্যে। অথচ সময়ের পরিহাসে দুজনের থাকাটা একসাথে শুরু হলেও দুজনের জীবনের শেষটা একসাথে হলো না। যদি তিনি থাকতেন তাহলে পরবর্তী সময় এখানে যা যা হয়েছে তা কখনোই হতো না। আদিমান একটু থেমে আবার বলে, রিপনের সাথে আমার বন্ধুত্ব ছিল, সহোদরের বৃত্তি ছিল। আমার সাথে খুব ঘনিষ্ঠতা থাকলেও সে তার মায়ের অভাব ভীষণভাবে অনুভব করত, কিন্তু প্রকাশ্যে কিছুই বলতো না। তবে সে যে লুকিয়ে কাঁদত তা আমি জানতাম। একদিন এই বাড়িতে এলো অঙ্কুশা। অঙ্কুশা ছিল বাবার মানে পীয়ূষ রঞ্জনের বিজনেস পার্টনার বিজয় ঘোষের মেয়ে। বছর 30-এর সুন্দরী এবং আকর্ষণীয় মহিলা সে। অঙ্কুশার কি যেন একটা পড়াশুনো করতে বিদেশে যাওয়ার কথা ছিল, তাই সে যাওয়ার আগে কয়েকদিন আমাদের এই ভিলায় সময় কাটাতে এসেছিল। অঙ্কুশার বিশেষ একটা গুণ ছিল, সে সবার সাথে সমানভাবে এবং সহজেই মিশতে পারত। এখানে আসার কয়েকদিনের মধ্যেই আমাদের সবার সাথে বেশ মিশেও গিয়েছিল সে, বিশেষ করে রিপনের সাথে। আমি লক্ষ্য করেছিলাম যে অঙ্কুশা আশায় রিপন আর উদাসী হয়ে থাকতো না, লুকিয়ে লুকিয়ে কাঁদতো না। রিপন খুব চাপা স্বভাবের ছেলে ছিল তো, তাই আমি বেশ খুশি হয়েছিলাম রিপনের এই পরিবর্তনে। কিন্তু আমার এই ধারণাটা যে এত তাড়াতাড়ি ভুল প্রমাণিত হবে তা আমি বুঝতেও পারিনি। অঙ্কুশা তখন রিপনের সাথে বেশি সময় কাটাতো। হঠাৎ লক্ষ্য করলাম যে রিপন অঙ্কুশাকে দেখলেই কেমন যেন ভয় সিটিয়ে যেত।
তাকে দেখলেই রিপনও কোথাও গিয়ে লুকোতো। একদিন আমি রিপনকে চেপে ধরলাম। অনেক চাপাচাপি করার পর সে আমাকে জানালো একটা কঠিন সত্য। রিপনের সাথে প্রথমে অঙ্কুশা বন্ধুর মতো মিশলেও পরে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। রিপন বাধা দিতেই অঙ্কুশা তাকে ব্ল্যাকমেল করে, বলে সে যদি অঙ্কুশার কথা অনুযায়ী না চলে তাহলে সে রিপনের বাবাকে বলবে যে রিপন তার শ্লীলতাহানির চেষ্টা করেছে। সবটা শুনে শঙ্কিত হয়ে আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম যে সে এত কথা পীয়ূষ রঞ্জনকে মানে বাবাকে কেন বলেনি, তখন উত্তরে সে জানায় যে অঙ্কুশা বাবার ব্যবসায় ফিনান্সিয়াল হেল্পের জায়গাটা দেখে, তাই অঙ্কুশার কথাটাই বিশ্বাস করবে, রিপনের কথাটা নয়। রিপন তার পরনের জামাটা খুলে আমাকে দেখিয়েছিল। রিপনের সারা শরীরে অঙ্কুশার আঁচড় আর কামড়ের দাগ, ঠিক যেমন তোমার শরীরে আঁচড় এবং কামড়ের দাগ রয়েছে তেমনি। আমি তো দেখে রীতিমতো আঁতকে উঠলাম। রিপন আরও জানালো যে প্রতিবার অঙ্কুশা জোর করে রিপনের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করত এবং প্রতিবারই তাকে এভাবে আঁচড়ে কামড়ে দিত। তখন সেই বয়সে কিছু বুঝতাম না, তবে এখন বুঝি অঙ্কুশা আসলে ছিল একজন বিকৃত মানসিকতার মহিলা, যে ছোট ছেলেদের সাথে বলপূর্বক যৌনতায় লিপ্ত হতো। আমি সবটা শুনে আর বসে থাকতে পারিনি, সঙ্গে সঙ্গে গিয়ে বাবাকে সবটা বলি। বাবা এবং অঙ্কুশার মধ্যে কি কথা হয় তা আমি জানি না, তবে পরদিন সকালে অঙ্কুশা এবং রিপনের লাশ খাদের নিচে উদ্ধার করা হয়। এই খবরটা আমাদের দুজনকে ভেতর থেকে একেবারে ভেঙে দিয়েছিল। তারপর যত দিন যেতে থাকে বাবা তত অসুস্থ হতে থাকেন। আমিও আমার পড়াশোনা শেষ করি। এর মাঝে বাবা মারা যান, কিন্তু এই বাড়িটা আমার নামে করে যান। আমার কাছে এই বাড়িটা ছাড়া আর কিছুই ছিল না, তাই ভাবলাম এই বাড়িটাকে হোটেল বানিয়ে দিই। ছোটবেলায় সিনেমায় একটা কথা শুনতাম, মেরি উমরে ভি তুঝে লাগ যায়। কথাটা বোধহয় আমার ক্ষেত্রে ঠিক ছিল। রিপন যেন তার বয়সটাও আমাকে দিয়ে গিয়েছিল। এই যে লেকটা দেখছো, এটা রিপনের সবচেয়ে প্রিয় জায়গা ছিল। কি করে জানি না হোটেলের ব্যবসা শুরু করার পর হঠাৎ এক গ্রীষ্মকালে এখানে এই লেকটায় পরিযায়ী পাখি আসতে শুরু করলো। ব্যাস, ব্যবসাটাও বাড়তে শুরু করলো। আমি জানি এ সবই রিপন করিয়েছে। অনুরীপ এতক্ষণ সবটা শুনে বলে, কিন্তু আমি কেন? আদিমান হঠাৎ ছুটে অনুরীপের একদম কাছে চলে আসে। এই প্রথম অনুরীপের আদিমানকে দেখে অস্বস্তি হয়। আদিমান হঠাৎ কেমন অপ্রকৃতিস্থের মতো অনুরীপের গায়ে মাথায় হাত বোলাতে থাকে। অনুরীপ নিজেকে কোনো মতে ছাড়িয়ে বলে, এটা এটা কি করছো আদিমন? প্লিজ প্লিজ দূরে সরে বসো, দূরে সরে বসো। কথাটা বলে অনুরীপ নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা ছেড়ে নেমে আসে। অনুরীপ দেখে আদিমান কেমন একটা লোভাতুর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে কোনো এক হিংস্র পশুর মতো অনুরীপের দিকে এগিয়ে আসছে। অনুরীপের মাথা কাজ করছে না। হঠাৎ আদিমান এমন ব্যবহার কেন করছে? তার মনে হচ্ছে এক্ষুনি এখান থেকে পালানোর প্রয়োজন, কিন্তু আতঙ্ক এবং শারীরিক অসুস্থতার জন্য সে ঠিকমতো দাঁড়াতে পর্যন্ত পারছে না। ইতিমধ্যে আদিমানের নিরীহ চেহারাটা এখন সম্পূর্ণ পাল্টে গিয়ে কেমন সাপদের মতো হয়ে গেছে। আদিমান অনুরীপের খুব কাছে চলে এসেছে। সে অপ্রকৃতিস্থের মতো শুধু বলছে, ব্যাস একটুখানি, আর কোনো কষ্ট হবে না, আই প্রমিস। গতকালের মতো জবরদস্তি করব না, আস্তে আস্তে করব, আর আঁচড়ানো না, কামড়ানো না, আই প্রমিস, হ্যাঁ প্রমিস। অনুরীপের আতঙ্কে স্পন্দন শূন্য হয়ে গিয়েছে। ঠিক এমন সময় সে দেখতে পায় লেকের মুখোমুখি জানালার দিক থেকে একটা ধোঁয়া ধোঁয়া মেয়েলি অবয়ব ভেসে ওঠে। অবয়বটির চোখে মুখে প্রচণ্ড আক্রোশ, এক হিংস্র জিঘাংসায় পরিপূর্ণ হয়ে আছে অবয়বটির মুখমণ্ডল। এরপর একটা প্রচণ্ড কর্কশ ফ্যাঁস ফ্যাঁসে গলায় অশরীরী অবয়বটি চিৎকার করে বলে ওঠে, পীয়ূষ রঞ্জন। অনুরীপ এতটা অবাক হতো না যতটা না এই নামটা শুনে হয়েছে। সে বিড়বিড় করে বলে, পীয়ূষ রঞ্জন?
তবে সে যে নিজেকে আদিমন বলে পরিচয় দিয়েছিল। অনুরীপের মাথাটা বো বো করে উঠল। তার সহজ বুদ্ধিতে সে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু বেশি কিছু ভাবার সময় পেল না সে। অশরীরী অবয়বটি আবারও ফ্যাঁসফেঁসিয়ে বলে উঠল, সেদিন আমার সর্বনাশ করে আমাকে প্রাণে ফেরে এই লেগে তো পাথর ডুবে মেরে ফেলেছিলি। ঘটনাটা তোর ছেলেরা দেখে ফেলেছিল বলে তাদেরকেও আমার বাবা আজ পর্যন্ত জানতেই পারল না যে আমি জীবিত না মৃত। ভুলটা আমারই ছিল। আমি বাড়িতে না জানিয়ে এখানে এসেছিলাম। সেদিন তুই আমাকে যেইভাবে শেষ করেছিলি, আজ আমরা তোকেও ঠিক সেইভাবে শেষ করব। অশরীরী অবয়বের কথা শেষ হওয়া মাত্র আরো দুটো অবয়ব ফুটে ওঠে। এই অবয়ব দুজন ছেলের, বয়স আন্দাজ 13 কি 14। অশরীরী ছেলে দুটোর দিকে তাকিয়ে অনুরীপ থরথরিয়ে কেঁপে ওঠে। এদের একজনের চেহারা হুবহু তার মতো। তাহলে কি সেই রিপন? অনুরীপ তখন এই মানসিক দ্বন্দ্বের মাঝে ঝুলছে। ঠিক তখনই অশরীরী ছেলে দুজন ভীষণ যান্ত্রিক অথচ হাড় হিম কণ্ঠে একসাথে বলে ওঠে, বাবা, আমাদের তুমি কেন হত্যা করেছো? বাবা, আমাদের তুমি হত্যা কেন করেছো? আদমিন ওরফে পীয়ূষ রঞ্জনের অবস্থা তখন খাঁচায় আটকানো ইঁদুরের মতো। সে তখন ছটফট করে ওঠে। অনুরীপকে পাশ কাটিয়ে দরজা খুলে বাইরে বেরোনোর চেষ্টা করছে, কিন্তু ঠিক তখনই ওই 3 অশরীরী পীয়ূষ রঞ্জনকে চাপটে ধরে পেছন দিক থেকে সজোরে টেনে নিয়ে গিয়ে জানালা ভেঙে লেকের জলে ডুবে যায়। সেই ঘটনার প্রায় 10 বছর হয়ে গেছে। অনুরীপ আজও ভেবে পায় না ওই পাহাড়ি নির্জন রিসর্ট থেকে সে কিভাবে শহরে ফিরতে পেরেছিল। কোন শক্তি তাকে সাহায্য করেছিল ওই ভয়াল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে? আর দ্য সোয়ান লেক রিসর্টে ঠিক কি হয়েছিল? যদি সেই অশরীরীর কথা মানতে হয়, তাহলে তার সারা শরীরে যে আঁচড় কামড়ের দাগ হয়েছিল তার কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। আর যদি আদমিন ওরফে পীয়ূষ রঞ্জনের কথা বিশ্বাস করতে হয়, তাহলে ওই 3টে অশরীরীর সাথে আদমিন ওরফে পীয়ূষ রঞ্জনের কি সম্পর্ক ছিল? কি হয়েছিল ওই রিসর্টে? হয়তো কিছু প্রশ্নের উত্তর কখনোই পাওয়া যায় না। অনুরীপ শুনেছিল যে রিসর্টটা পরে বন্ধ হয়ে গেছে। এমনকি রিসর্টের কোনো স্টাফ বা ম্যানেজার কাউকেই খুঁজে পাওয়া যায়নি।